ওয়েলকাম টু এক্সপ্লোর ইংলিশ উইথ সুমন। সবাইকে এক্সপ্লোর ইংলিশ ক্লাসের শুভেচ্ছা। আজ আমাদের টপিক ইংরেজি প্রথম পত্র প্যাসেজ। নেলসন ম্যান্ডেলা। এখন আমরা সরাসরি প্যাসেজে চলে যাব। ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 1, লেসন 2, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা একজন বর্ণবাদী যোদ্ধা থেকে প্রেসিডেন্ট। 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, রয়টার্স থেকে। এখানে শুরুতেই রয়েছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পথ দেখান বর্ণবাদের শেকল থেকে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটা বহুজাতিগত গণতন্ত্রের দিকে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ শান্তি এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম পরিচালনা করেন। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, ইমপ্রিজন মানে বন্দি থাকা অবস্থা। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, অর্থাৎ প্রায় 3 দশক বন্দি থাকার পরে, ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করার জন্য 3 দশক বন্দি থাকার পরে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, অর্থাৎ ম্যান্ডেলা হারিয়ে ফেলেনি তার রিজলভ বলতে বোঝায় তার সংকল্প বা পণ বা দৃঢ় ইচ্ছা, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, অর্থাৎ তার জনগণের মুক্তির জন্য। এমানসিপেশন কথাটির মানে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। এরপরে রয়েছে হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড। ব্রিং ডাউন মানে হচ্ছে ভেঙে ফেলা বা গুড়িয়ে দেওয়া। অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদ ভেঙে ফেলা বা নির্মূল করায় তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, অর্থাৎ একটা বেসামরিক যুদ্ধ পরিহার করে বর্ণবাদ প্রথা নিরসনে তিনি ছিলেন বদ্ধপরিকর। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার সম্মান এবং ক্যারিজমা বলতে বোঝায় সম্মোহনী শক্তি, হেল্প হিম, তাকে সাহায্য করে, উইন দ্য সাপোর্ট অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব দরবারে সমর্থন পেতে। নেলসন ম্যান্ডেলা বলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি জাতিগত বৈষম্য, মোস্ট ইন্টেন্সলি, অত্যাধিক বা ব্যাপকভাবে বা অত্যন্ত ঘৃণা করি আমি জাতিগত বৈষম্য, অ্যান্ড ইন অল ইস ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন বলতে বোঝায় প্রকাশ, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এখানে বলছেন যে আমি জাতিগত বৈষম্যকে অত্যাধিক ঘৃণা করি, তা যে কোনোভাবেই প্রকাশ করা হোক না কেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন এর জন্য লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি লড়ব, অ্যান্ড উইল ডু সো, এবং লড়াই করে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ এখানে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে স্বাগত ভাষণ দেন, তখন তিনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং মানে সারিয়ে তোলা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম, অর্থাৎ ক্ষত বা আঘাত সারানোর সময় এখন এসেছে। দ্য মোমেন্ট মানে মুহূর্ত, টু ব্রিজ দ্য ক্যাজমস, ক্যাজমস বলতে বোঝায় ফাটল বা চির, তাহলে এখানে বলা হচ্ছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, অর্থাৎ আমাদের মধ্যে যে ফাটল ছিল সেটাকে মৈত্রীবন্ধন করার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, এখানে বলা হচ্ছে যে আমরা সর্বশেষে আমাদের রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতা লাভ করেছি। এখানে বলা হচ্ছে ইন 1993, 1993 সালে, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, নেলসন ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়
নোবেল শান্তি পদকে অ্যান অনার একটা সম্মাননা হি শেয়ার্ড উইথ, যেটা তিনি ভাগ করে নেন এফ.ডব্লিউ. ডে ক্লার্কের সাথে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এফ.ডব্লিউ. ডে ক্লার্ক হচ্ছে একজন আফ্রিকান শ্বেতাঙ্গদের নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেন, ফ্রম প্রিজন অর্থাৎ বন্দিদশা থেকে 3 years আর্লিয়ার 3 বছর পূর্বে, অ্যান্ড নেগোশিয়েটেড মানে চুক্তি করা বা সন্ধি করা, দ্য এন্ড অফ অ্যাপার্থাইড অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে সন্ধি করেন। এরপর বলা হচ্ছে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, রোল ভূমিকা, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিশ্বমঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অ্যাজ অ্যান অ্যাডভোকেট বলতে আমরা সাধারণত বুঝি উকিল, কিন্তু এখানে সমর্থক বোঝানো হচ্ছে। তাহলে নেলসন ম্যান্ডেলা বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি অর্থাৎ মানব মর্যাদার সমর্থক হিসেবে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস অর্থাৎ বাধার সম্মুখে, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন বলতে দমন বোঝায়, অর্থাৎ রাজনৈতিক নিপীড়ন বা দমন থেকে শুরু করে HIV/AIDS পর্যন্ত, অর্থাৎ যারা HIV/AIDS আক্রান্ত এবং দমন এবং নিপীড়নের শিকার, তাদের মর্যাদা প্রতিষ্ঠায় নেলসন ম্যান্ডেলা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." এখানে বলা হচ্ছে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি আনুষ্ঠানিকভাবে পাবলিক লাইফ ছেড়ে দেন অর্থাৎ তার ক্ষমতা থেকে সরে যান ইন জুন 2004 জুনে, বিফোর হিজ 86th বার্থডে তার 86তম জন্মদিনের আগে, টেলিং হিজ অ্যাডোরিং বলতে বোঝায় আদরের বা প্রিয়, তার প্রিয় দেশবাসীকে বলে, কান্ট্রিম্যান মানে দেশবাসীকে বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকেন না, আই উইল কল ইউ, আমি আপনাদেরকে ডেকে নেব। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, কিন্তু তারপরেও তিনি থেকে যান বা হয়ে যান ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড বলতে বোঝায় সম্মানিত পাবলিক ফিগার, অর্থাৎ তারপরেও তিনি পৃথিবীর অত্যাধিক সম্মানিত একজন পাবলিক ফিগারে বা জনপ্রতিনিধি হিসেবে বিবেচিত হন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভিং মেসেজ, এখানে বলছে এবং তার মধ্যে ছিল হচ্ছে সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট, অর্থাৎ স্বাধীনতা, সম্মান এবং মানব মর্যাদা বা অধিকার প্রতিষ্ঠার একজন মূর্ত প্রতীক হিসেবে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিতে পরিণত হন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার বলতে বোঝায় সেন্টার বা কেন্দ্র। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। এখানে বলা হচ্ছে ন্যাডিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, এখানে বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার নোবেল পদক বিজয়ী একজন লেখিকা, তার নাম ন্যাডিন গর্ডিমার, তিনি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে বলেন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রে যেন মিশে আছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, অর্থাৎ আমাদের সাউথ আফ্রিকায়, অ্যান্ড ইয়োর্স এবং আপনার সাথে, হোয়ার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন। এরপরে বলা হচ্ছে The years Mandela spent behind the bar made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. আচ্ছা, এই কথাটির মানে হচ্ছে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স বলতে এখানে কারাগার বোঝানো হচ্ছে। এখানে যে সময়টা ম্যান্ডেলা কারাগারে ছিলেন, মেড হিম তাকে করে তোলে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, অর্থাৎ পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক বন্দিতে, অ্যান্ড লিডার অফ মিথিক স্ট্যাচার এবং মিথিক বলতে বোঝায় অলিক বা এমন কিছু যেটা অবাস্তব, অর্থাৎ এখানে আমরা অত্যাধিক শব্দে এখানে অর্থ হবে এ লিডার অফ মিথিক স্ট্যাচার মানে অত্যাধিক সম্মানিত একজন নেতা হিসেবে, ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকানবাসীদের কাছে, অ্যান্ড আদার অপ্রেস মানে অত্যাচারিত এবং অন্য যারা অত্যাচারিত রয়েছে, পিপল লোকজন, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, অর্থাৎ তার দেশ সীমানা পেরিয়ে যারা অত্যাচারিত
তাদের কাছে এবং আফ্রিকানদের লক্ষ লক্ষ আফ্রিকানদের কাছে তিনি অত্যন্ত সম্মানিত একজন রাজনৈতিক বন্দী হিসেবে পরিণত হন। চার্জ উইথ মানে অভিযুক্ত হয়ে, ক্যাপিটাল অফেন্সেস মানে গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে, ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, এখানে বলা হচ্ছে 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে অভিযুক্ত হয়ে, অর্থাৎ গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে, হিজ স্টেটমেন্ট তার বক্তব্য, ফ্রম দ্য ডক অর্থাৎ কাঠগড়া থেকে, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, টেস্টিমনি বলতে সাক্ষ্য বোঝায়, অর্থাৎ তিনি যখন কাঠগড়া থেকে সাক্ষ্য প্রদান করেন তখন তার রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক সাক্ষ্য বহন করে। ম্যান্ডেলা বলেন, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি আমার নিজেকে নিয়োজিত করেছি বা নিবেদিত করেছি, উৎসর্গ করেছি, টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, অর্থাৎ আফ্রিকার লোকেদের সংগ্রামে। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি লড়েছি শ্বেতাঙ্গ আধিপত্যদের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কালো আধিপত্যের বিরুদ্ধে লড়েছি। আই হ্যাভ চেরিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, ম্যান্ডেলা বলেন যে আমি চেরিশ মানে লালন করা বা হৃদয়ে পোষণ করা, আমি একটা আদর্শ পোষণ করি বা লালন করি, অফ এ ডেমোক্রেটিক একটা গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি মুক্ত সমাজ, ইন হুইচ যেই সমাজে অল পার্সন লিভ টুগেদার, সমস্ত ব্যক্তি বা সমস্ত লোকেরা বসবাস করবে একত্রে, ইন হারমোনি মানে সৌহার্দ্য এবং সম্প্রীতি নিয়ে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ নিয়ে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি আদালতে বলেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটা এমন একটি আদর্শ যার জন্য আমি বেঁচে রয়েছি, অ্যান্ড টু অ্যাচিভ এবং যেই আদর্শ অর্জনের লক্ষ্যে আমি বেঁচে রয়েছি। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডাল এটা এমন একটা আদর্শ, ফর হুইচ যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, যার জন্য আমি প্রস্তুত রয়েছি মৃত্যুবরণ করতে। ম্যান্ডেলা ফ্রেন্ডস অ্যাডোর ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, এখানে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলার বন্ধুগণ তাকে ভালোবাসেন এবং কল্ড হিম মাদিবা, এবং তাকে ভালোবেসে ডাকেন মাদিবা বলে। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান বলতে গোত্র বোঝায়, দ্য ক্ল্যান নেম অর্থাৎ তার গোত্রের নাম, বাই হুইচ যার দ্বারা হি ওয়াজ নোন, যার দ্বারা অর্থাৎ যে নামে তিনি পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, লর্ডেড মানে হচ্ছে অত্যাধিক প্রশংসা করা, লোকজন অত্যাধিক প্রশংসা করতো হিজ হিউম্যানিটি, তার মানবতা, কাইন্ডনেস, দয়া, অ্যান্ড ডিগনিটি এবং মর্যাদা। এখন আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সারের সিলেক্টেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো শুরুতেই রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখানে এক নম্বর রয়েছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড শ্যাকলস ইন লাইন 1। দেখো তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো পাশেই দিয়ে দিয়েছি, কিন্তু আমাদেরকে অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে। এখানে বলা হচ্ছে যে এক নম্বর লাইনে ব্যবহৃত শ্যাকলস অর্থাৎ শেকল বা শৃঙ্খল কথাটির ক্লোজেস্ট মিনিংটা কী? এখানে উত্তর রয়েছে সি, এখানে সিক মানে অসুস্থ, এনকারেজমেন্ট মানে উৎসাহ দান, রেস্ট্রেইন মানে বাধা, এবং ডি নাম্বার হচ্ছে এনসার্কেল অর্থাৎ বেষ্টন করে রাখা। তাহলে এখানে শ্যাকলস মানে শৃঙ্খল বা বন্দিদশা, এখানে রেস্ট্রেন্স মানে বাধা, তাহলে উত্তরটা হবে নাম্বার সি। এরপর রয়েছে নাম্বার 2, হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু ইন দ্য টাইটেল, অর্থাৎ এই শিরোনামে ব্যবহৃত অ্যাপার্থিড দ্বারা কী বোঝানো হচ্ছে? এ নাম্বার বলা হচ্ছে ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডিস্ট্যান্স দূরত্ব, অ্যাপার্ট মানে দূরে, কনভেনশনাল মানে প্রথাগত। তাহলে উত্তরটা হবে অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণবাদ, আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। সুতরাং এখানে যেহেতু বর্ণবাদ দিয়ে বৈষম্য হয়, তাই উত্তর হবে হচ্ছে এ নাম্বার ডিসক্রিমিনেশন। নাম্বার 3, ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট, ম্যান্ডেলা ছিলেন প্রথম ব্যক্তি যিনি সমর্থন করেন গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা দুনিয়া থেকে লোকজনকে তিনি জড়ো করেন। আনআর্ম রেজিস্ট্যান্স টু অ্যাপার্থিড, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে তিনি অস্ত্রহীন একটা প্রতিরোধ গড়ে তোলেন। উত্তর হবে বি নাম্বারটা, এটাই। নাম্বার সি, ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য লড়াই করেন। নাম্বার ডি, ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামাং অল, সকলের মধ্যে একতা ভেঙে দেন। তাহলে উত্তর হবে নাম্বার বি,
আনআর্ম রেজিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধ টু অ্যাপার্থিড, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে তিনি একটা অস্ত্রহীন প্রতিরোধ গড়ে তোলেন, অর্থাৎ সহিংস্র প্রতিরোধ না, তিনি অহিংস প্রতিরোধ গড়ে তোলেন। নাম্বার 4, ম্যান্ডেলা ওয়াজ প্রিজন ফর নিয়ারলি, অর্থাৎ ম্যান্ডেলা বন্দী ছিলেন নিয়ারলি 20 ইয়ার্স, 36 ইয়ার্স, 30 ইয়ার্স, 44 ইয়ার্স। তাহলে ম্যান্ডেলা আমরা বলেছিলাম যে প্রায় 3 দশক বন্দী ছিলেন, তার মানে এখানে হবে উত্তর সি। নাম্বার 5, দ্য ওয়ার্ড আইকন মিনস, আইকন বলতে বোঝায় প্রতীক। তাহলে আমরা এখানে কি বলতে পারি, পোর্ট্রেট মানে প্রতিকৃতি বা ছবি, ইমেজ মানে ছবি, সিম্বল মানে প্রতীক, আইডল মানে মূর্তি। তাহলে উত্তর হবে এখানে সি অর্থাৎ সিম্বল। নাম্বার 6, দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস, ম্যানিফেস্টেশন বলতে বোঝায় কোনো কিছুর প্রকাশ বা নিদর্শন। এখানে নাম্বার এ, প্রেজেন্টেশন অর্থাৎ উপস্থাপন, রাইট মানে সঠিক, চেঞ্জ পরিবর্তন করা, সাইন মানে লক্ষণ বা চিহ্ন। তাহলে এখানে উত্তর হবে নাম্বার ডি, সাইন। নাম্বার 7, দ্য ওয়ার্ড হিলিং মিনস, হিলিং মানে সারিয়ে তোলা, কথাটির অর্থ কী? নাম্বার এ, কিউরিং সারিয়ে তোলা, নাম্বার বি, হিটিং অর্থাৎ তাপ দেওয়া, নাম্বার সি, সুদিং মানে শান্ত করা, প্রশমিত করা, নাম্বার ডি, এলিং মানে হচ্ছে অসুস্থ থাকা। তাহলে হিলিং কথাটি হবে হচ্ছে উত্তর এ, নাম্বার কিউরিং। নাম্বার 8, দ্য ওয়ার্ড এমানসিপেশন মিনস, অর্থাৎ স্বাধীনতা বা মুক্তি বলতে কী বোঝায়? এ, পার্টিসিপেশন অংশগ্রহণ, বি, এনকারেজমেন্ট মানে উৎসাহ, সি নাম্বার এক্সপেকটেশন প্রত্যাশা, ডি, লিবারেশন অর্থাৎ স্বাধীনতা। তাহলে উত্তর হবে ডি, লিবারেশন মানে স্বাধীনতা। এমানসিপেশন মানে স্বাধীনতা বা মুক্তি, ডি, লিবারেশন মানে স্বাধীনতা বা মুক্তি। দ্য নিকনেম অফ নেলসন ম্যান্ডেলা ওয়াজ, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার ডাকনাম ছিল নেলসন, মাদিবা, নামিবা, ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার ডাকনাম ছিল হচ্ছে নাম্বার বি, মাদিবা। তার বন্ধুরা তাকে মাদিবা নামে ডাকত। মাদিবা অর্থ ফ্রেন্ড। নাম্বার 10, ম্যান্ডেলা ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ আওয়ার টাইম, ম্যান্ডেলা ওয়াজ আয়রন ম্যান। নাম্বার বি, এপিসেন্টার অর্থাৎ কেন্দ্র, হোয়াইট আইকন অর্থাৎ সাদাদের প্রতীক, গ্রেট মোনার্ক মানে অত্যন্ত খুবই সুনামধন্য বা নামি দামি এমন কোনো ব্যক্তি। তাহলে উত্তর হবে হচ্ছে নাম্বার বি, এপিসেন্টার অর্থাৎ কেন্দ্র। নাম্বার 11, এখানে বলা হচ্ছে রেস ডিসক্রিমিনেশন রেফার্স টু, অর্থাৎ জাতিগত বৈষম্য বলতে বোঝায়। নাম্বার এ, ডিফারেন্স মানে ভিন্নতা, অন দ্য বেসিস অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড কালার। এখানে বলা হচ্ছে যে জাতি, ধর্মবিশ্বাস এবং বর্ণ বা রঙের উপর ভিত্তি করে যে ভিন্নতা। নাম্বার বি, কম্পিটিশন অ্যামাং দ্য মেম্বার্স অফ এ রেস, অর্থাৎ একটা দৌড় প্রতিযোগিতার সদস্যদের মধ্যে প্রতিযোগিতা। ডিমোরালাইজেশন অফ পিপল অর্থাৎ লোকজনের অনৈতিকতা। নাম্বার ডি, ডমিনেশন অফ আদার্স অন্যদের আধিপত্য। তাহলে উত্তরটা অবশ্যই হবে জাতিগত বৈষম্য বলতে বোঝায় ডিফারেন্স অন দ্য বেসিস অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড কালার। নাম্বার 12, দ্য ওয়ার্ড ক্যাজমস রেফার্স টু, অর্থাৎ ক্যাজমস কথা দিয়ে কী বোঝায়? ক্যাজমস মানে ফাটল বা চির। নাম্বার এ, ক্লেফট মানে গর্ত অথবা চির বা ফাটল, টপ মানে চোরা, বর্ডার সীমানা, হ্যাট্রেড ঘৃণা। তাহলে উত্তর হবে নাম্বার এ, ক্লেফট মানে হচ্ছে গর্ত বা ফাটল। নাম্বার 13, দ্য ওয়ার্ড এমবডি ক্যান বি বেস্ট রিপ্লেস বাই, অর্থাৎ এমবডি কথাটির অর্থ প্রতিনিধিত্ব করা বা সংগঠিত করা। এখানে এ নাম্বার রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, ফলো অনুসরণ করা, ভিজুয়ালাইজ দেখা, কপি মানে হচ্ছে কপি করা, নকল করা। তাহলে উত্তর হবে হচ্ছে রিপ্রেজেন্ট অর্থাৎ প্রতিনিধিত্ব করা। নাম্বার 14, দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স টু, ডিকেড বলতে বোঝায় দশক বলতে কি বোঝানো হয়? নাম্বার এ, ডেক্লারেশন ঘোষণা। নাম্বার বি, ডিডাকশন অনুসিদ্ধান্ত। নাম্বার সি, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর। নাম্বার ডি, এ গ্লোরি অফ দ্য পাস্ট অর্থাৎ অতীতের গৌরব। তাহলে উত্তর হবে হচ্ছে ডিকেড মানে হচ্ছে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স অর্থাৎ 10 বছরের সময়। নাম্বার 15, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেন্সলি মিন? এখানে বলা হচ্ছে ইন্টেন্সলি মানে ব্যাপকভাবে বলতে কি বোঝানো হচ্ছে? নাম্বার এ, ইউজুয়ালি সচরাচর, বি, রেয়ারলি অর্থাৎ দুর্লভভাবে,
বা দুষ্প্রাপ্য, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, অ্যাকিউটলি মানে প্রকটভাবে। তাহলে উত্তর হবে অ্যাকিউটলি মানে প্রকটভাবে। নাম্বার 16, হোয়াট ডাজ দ্য টার্ম রিপ্রেশন রেফার্স টু? অর্থাৎ রিপ্রেশন বলতে এই রিপ্রেশন শব্দ দিয়ে কি বোঝায়? রিপ্রেশন কথাটি মানে দমন বা নিপীড়ন। নাম্বার এ, সাপ্রেশন মানে দমন বা নিপীড়ন। নাম্বার বি, রিডাকশন। নাম্বার সি, জেনারেসিটি মানে উদারতা। নাম্বার ডি, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। তাহলে এখানে রিপ্রেশন হবে হচ্ছে নাম্বার এ, সাপ্রেশন। নাম্বার 17, দ্য ওয়ার্ড এপিসেন্টার ইন দ্য টেক্সট মিনস, অর্থাৎ এপিসেন্টার বলতে কেন্দ্র বোঝায়, ম্যাজেস্টিক রাজকীয়, অ্যাকুইজেশন, নিউক্লিয়াস, রিইউনিয়ন। নিউক্লিয়াস বলতে বোঝায় কোনো কিছুর কেন্দ্র, তাহলে উত্তরটা হবে নাম্বার সি, নিউক্লিয়াস। নাম্বার 18, দ্য ক্লোজেস্ট মিনিং ফর মিথিক স্ট্যাচার বলতে কি বোঝায় টেক্সটে? মিথিক স্ট্যাচার বলতে বোঝানো হচ্ছে খুবই কিংবদন্তি বা স্বনামধন্য বা নামি দামি ব্যক্তি। ইনফেমাস, হাল্ক জায়ান্ট, ফ্যাবুলাস হিরো অর্থাৎ খুবই সুন্দর একজন নায়ক। ডি নাম্বার বলছে লিজেন্ডারি ফিগার অর্থাৎ কিংবদন্তি ব্যক্তি, তাহলে উত্তর হবে লিজেন্ডারি ফিগার। নাম্বার 19, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পার্কেল। স্পার্কেল বলতে বোঝায় আগুনের ফুলকি। এখানে ইনসিপিড, শাইন মানে কেরণ দেওয়া, শিমারিং মানে ঝকঝক করা, আর গ্লুমি মানে বিষণ্ণ। তাহলে উত্তর হবে হচ্ছে স্পার্কেল, নাম্বার সি, শিমারিং মানে হচ্ছে ঝিকঝিক করা অর্থাৎ কোনো কিছু কিরণ দেওয়া। নাম্বার 20, দ্য টার্ম সেলিব্রিটি ইন দ্য টেক্সট মিন, সেলিব্রিটি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে এ নাম্বার ডিগনিটারি অর্থাৎ মর্যাদা সম্পন্ন। বি নাম্বার অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ। সি নাম্বার ব্যানকুয়েট মানে কোনো ভোজ শোভা বোঝায়, আর ইন্টেরিয়র মানে অভ্যন্তর বোঝায়। তাহলে সেলিব্রিটি হবে হচ্ছে নাম্বার এ, ডিগনিটি। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব, ফ্লোচার্ট দেখব। এখানে বলা রয়েছে রিড দ্য অ্যাভাব টেক্সট, উপরের টেক্সটটা পড়ো অর্থাৎ প্যাসেজটা, অ্যান্ড মেক এ ফ্লোচার্ট তৈরি করো ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটি বক্সে, শোয়িং দ্য স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ, অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলার তার অবদান সম্পর্কে লেখো। টু গেট রিড অফ অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদ নিরসনে বা নির্মূলে তার আত্মত্যাগ এবং তার যে অবদান সেটা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের পরীক্ষায় এরকম পাশাপাশি 6টা বক্স থাকবে। প্রথম বক্সে একটু হিন্টস দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে আমরা 6টি বক্স নিচে নিচে একই মাপের করে নেব পেন্সিল দিয়ে, এবং আমাদেরকে ফ্লো দেখাতে হবে। এবং অবশ্যই ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে আমরা কোনো রকম সম্পূর্ণ বাক্য লিখতে পারবো না, কোনো ফুল স্টপ দিতে পারবো না। ফ্লোচার্ট নিয়ে ইনশাআল্লাহ আমি একটা ক্লাস আলাদা করে দেখাবো তোমাদেরকে। এখানে আমরা দেখাচ্ছি যে নেলসন ম্যান্ডেলা কী করেন, টু গাইড সাউথ আফ্রিকা। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, প্রথম বক্সে ঠিক যেরকম আসে অন্য বক্সগুলো থেকে চেষ্টা করতে হবে একই ক্যাটাগরিতে লিখতে হবে। তাহলে টু গাইড সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে গাইড করেন বা পথ নির্দেশ দেন। এরপরে রয়েছে উত্তরটা নিচে এভাবে হবে। নাম্বার 2, টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, এটা হচ্ছে তার স্যাক্রিফাইস। নাম্বার 3, টু বি ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক তিনি বন্দী থাকেন, এটাও নেলসন ম্যান্ডেলার স্যাক্রিফাইস। নাম্বার 4 বলা হচ্ছে টু ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করেন, এটা হচ্ছে তার অবদান। টু ব্রিং ডাউন অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদ প্রথাকে ভেঙে দেন, এটাও নেলসন ম্যান্ডেলার অবদান। নাম্বার 6, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য তিনি লড়াই করেন। তাহলে এই কয়েকটি পয়েন্ট আমাদের দিলেই উত্তরগুলো আশা করি আমরা ফুল মার্ক পেয়ে যাব। এখন আমরা অ্যান্সারিং কোশ্চেন, কয়েকটি মৌলিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে বেশিরভাগ স্টুডেন্টই তোমরা কিন্তু প্যাজ থেকে ডাইরেক্ট তোমরা লিখে দাও। এখানে অবশ্যই আমরা প্যাজ থেকে ডাইরেক্ট লিখবো না, আমাদের নিজের ভাষায় গুছিয়ে সুন্দর করে লিখতে হবে প্রশ্নের উত্তর, তাহলে প্রশ্নে ভালো মার্ক পাওয়া যাবে। এবং অপ্রাসঙ্গিক কোনো কথা আমরা প্যাসেজের কোশ্চেনে লিখতে পারবো না।
এখানে কোশ্চেন রয়েছে নাম্বার, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন এর জন্য লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এর বিরুদ্ধে লড়াই করব। অ্যান্ড উইল ডু সো, এবং লড়ে যাব আনটিল দ্য এন্ড অফ মাই ডেস, আমার শেষ দিন পর্যন্ত। হু সেড দিস হোয়েন, কে এই কথা বলেন কখন? দেখো উত্তরটা আমি দিয়ে দিয়েছি। এখানে বলা হচ্ছে অ্যান্সার, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি লড়বো। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস, এবং আমার শেষ দিন পর্যন্ত লড়বো। কথাটি কে বলেন? ম্যান্ডেলা সেড দিস, ম্যান্ডেলা কথা বলেন। তারপরে বলা হচ্ছে যে হোয়েন, কখন বলেন? তাহলে এখানে হি সেড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তিনি তার স্বাগত ভাষণে কথা বলেন। হোয়েন হি বিকেম, যখন তিনি নিযুক্ত হন সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে যখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি এই কথা বলেন। এরপরে রয়েছে দ্বিতীয় বি নাম্বার কোয়েশ্চেন, হাউ লং ওয়াজ ম্যান্ডেলা ইমপ্রিজন, অর্থাৎ ম্যান্ডেলা কতদিন পর্যন্ত ম্যান্ডেলাকে বন্দি করা হয়েছিল বা বন্দিদশায় ছিলেন। হোয়াই, কেন তিনি বন্দি ছিলেন। ডিড দ্য ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ তার এই বন্দিদশা কি টেক হিম অ্যাওয়ে, তাকে দূরে সরিয়ে নিয়ে যায় ফ্রম হিজ ফাইট, তার লড়াই কর থেকে, ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য। অ্যান্সার, আমরা বলবো নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, নেলসন ম্যান্ডেলা প্রায় 3 দশক বন্দি ছিলেন। হি ওয়াজ ইমপ্রিজন, তাকে বন্দি করা হয় ফর হিজ ফাইট, তার লড়াইয়ের জন্য, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি প্রায় বন্দি থাকেন। নো, দ্য ইমপ্রিজনমেন্ট নেভার টুক হিম অ্যাওয়ে, না, তার এই বন্দিদশা তাকে কখনোই দূরে সরিয়ে নিয়ে যায়নি ফ্রম হিজ ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, অর্থাৎ তার জনগণের মুক্তির জন্য এই বন্দিদশা তাকে দূরে সরিয়ে নিয়ে যায়নি। কোশ্চেন নাম্বার সিতে বলা রয়েছে, ডু ইউ ফাইন্ড এনি লিডারশিপ কোয়ালিটি ইন ম্যান্ডেলা, ইফ এনি এক্সপ্লেন, অর্থাৎ তুমি কি নেলসন ম্যান্ডেলার মধ্যে কোনো নেতাসুলভ যোগ্যতা বা গুণাগুণ দেখতে পাও কিনা। ইফ এনি, যদি থাকে এক্সপ্লেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তরটা দিতে পারি ইয়েস, দেয়ার আর ম্যানি লিডারশিপ কোয়ালিটিস ইন ম্যান্ডেলা, অর্থাৎ অবশ্যই হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার মধ্যে অনেক লিডারশিপ কোয়ালিটি বা গুণাগুণ ছিল। ম্যান্ডেলা প্লেড এ গ্রেট রোল ইন ব্রিঙ্গিং ডাউন অ্যাপার্থিড, ম্যান্ডেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ণবাদ নিরসনে। ফর দিস, এজন্য হি হ্যাড টু স্পেন্ড নিয়ারলি 3 decades ইন প্রিজন, এজন্য তাকে জেলখানায় প্রায় 3 দশক বন্দি থাকতে হয়। স্টিল, তারপরেও হি নেভার লস্ট হিজ ডিটারমিনেশন, তিনি তার সংকল্প হারিয়ে ফেলেনি। টু মেক হিজ পিপল ফ্রি, তার জনগণকে বা তার দেশের লোকে মুক্ত করতে, ফ্রম দ্য চেইন অফ অ্যাপার্থিড, অর্থাৎ বর্ণবাদের শেকল থেকে মুক্তির জন্য। আনডাউটেডলি, নিঃসন্দেহে, দেয়ার আর সাম অফ দিজ আর সাম অফ দ্য কোয়ালিটিস, এই হচ্ছে এই যে কথাগুলো বলা হলো, এগুলো হচ্ছে কয়েকটি বিশেষ গুণ দ্যাট নেলসন ম্যান্ডেলা হ্যাড, যা নেলসন ম্যান্ডেলা ছিল ইন হিম, তার মধ্যে, টু প্রুভ দ্যাট, এটা প্রমাণ যে হি হ্যাড ম্যানি লিডারশিপ কোয়ালিটি, যে তার অনেক লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল। কোশ্চেন নাম্বার ডিতে বলা রয়েছে, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, হোয়েন অ্যান্ড হোয়াই ডিড নেলসন ম্যান্ডেলা আটার দিস ওয়ার্ডস, আটার মানে উচ্চারণ করা, তাহলে আমাকে ডেকেন না, আমি আপনাদেরকে ডেকে নিব। হোয়েন অ্যান্ড হোয়াই ডিড নেলসন ম্যান্ডেলা আটার দোজ ওয়ার্ডস, কখন এবং কেন নেলসন ম্যান্ডেলা এই কথাগুলো বলেছিলেন। উত্তর রয়েছে, নেলসন ম্যান্ডেলা আটার দোজ ওয়ার্ডস, নেলসন ম্যান্ডেলা এই কথাগুলো উচ্চারণ করেন বিফোর হিজ রিটায়ারমেন্ট ফ্রম পাবলিক লাইফ, অর্থাৎ তার পাবলিক লাইফ থেকে তিনি সরে যাওয়ার আগে, তার রিটায়ারমেন্টের পূর্বে তিনি এই কথাগুলো বলেন। হি আটার দোজ ওয়ার্ডস, তিনি এই কথাগুলো বলেন বিকজ হিজ পিপল আর পলিটিক্যালি ফ্রি, কারণ তার জনগণ ছিল তখন ইতিমধ্যে রাজনৈতিকভাবে স্বাধীন। অ্যান্ড সো হি ডিড নট নিড টু ওয়ার্ক অ্যাট দ্যাট টাইম, এবং সেজন্য তাকে আর সে সময় কোনো কাজ করার প্রয়োজন পড়েনি। বাট ইফ হি ফেল্ট এনি নিড ইন ফিউচার, কিন্তু যদি তিনি ভবিষ্যতে কোনো রকম দরকার অনুভব করতেন, হি উড কল দ্য পিপল, তিনি তার জনগণকে ডাকতেন টু রাইজ, জেগে উঠতে, অ্যান্ড ওয়ার্ক এগেনস্ট এনি ইভিল, অর্থাৎ যে কোনো মন্দের বিরুদ্ধে লড়াই করতে। কোশ্চেন নাম্বার ই, এটি আমাদের লাস্ট কোশ্চেন। এখানে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য হোয়াইট আর সুপিরিয়র টু ব্ল্যাক, ইফ নট হোয়াই, এখানে একটা ক্রিটিক্যাল কোশ্চেন।
এই কোশ্চেনের উত্তরটি সরাসরি বইয়ে দেওয়া নাই, আমাদেরকে নিজেদেরকে বুঝে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এই ধরনের প্রশ্ন থাকলে। ডু ইউ থিঙ্ক দ্যাট, অর্থাৎ তুমি কি মনে করো, দ্য হোয়াইট আর সুপিরিয়র টু ব্ল্যাক, অর্থাৎ সাদারা কালোদের তুলনায় শ্রেষ্ঠ। ইফ নট হোয়াই, যদি তা না হয়ে থাকে কেন? তাহলে আমাদেরকে এই যে এইখানে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন অবশ্যই আমাদের একটা থাকবে বা দুটোও থাকতে পারে, এগুলো আমাদেরকে ভালো করে লিখতে হবে। অ্যান্সার আমি উত্তর লিখে দিয়েছি। নো, আই থিঙ্ক দ্য হোয়াইট আর ইন নো ওয়ে, না আমি মনে করি দ্য হোয়াইট আর ইন নো ওয়ে, অর্থাৎ সাদারা কোনোভাবেই সুপিরিয়র নয়, অর্থাৎ সুপিরিয়র বলতে বোঝায় যে শ্রেষ্ঠ টু দ্য ব্ল্যাক, কালোদের থেকে। ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে বোথ দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট আর হিউম্যান বিংস, অর্থাৎ কালো এবং সাদা সবাই হচ্ছে মানুষ। দে আর দ্য ক্রিয়েশন অফ দ্য সেম গড, তার হচ্ছে একই খোদার সৃষ্টি। বোথ দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট আর মেড অফ সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, অর্থাৎ সাদা এবং কালো উভয়ই একই রক্ত এবং গোস্ত দিয়ে তৈরি। দ্য ওনলি ডিফারেন্স বিটুইন দ্য টু, অর্থাৎ একমাত্র ভিন্নতা তাদের মধ্যে, ইজ দ্য কালার অফ দেয়ার স্কিন, অর্থাৎ তাদের ত্বকের রং। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, অনলি দ্য কালার অফ স্কিন, অর্থাৎ শুধু ত্বকের রং, শুড নেভার বি দ্য জাজমেন্ট, একমাত্র জাজমেন্ট বা বিচার হতে পারে না, অফ এ পার্সন, একজন ব্যক্তির, ফর বিং সুপিরিয়র টু আদার্স, অর্থাৎ একজন ব্যক্তি অন্যজনের থেকে সুপিরিয়র শুধুমাত্র তার গায়ের রঙের কারণে হতে পারে না। এ হচ্ছে আমরা 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এখন এই প্যাসেজের সামারিও আসতে পারে। সামারি সাধারণত 10 মার্ক থাকে। এখানে রয়েছে সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট অ্যান্সার, আমরা লিখেছি সামারি অফ দ্য প্যাসেজ। সাধারণত প্যাসেজের সামারিটা তার 1/3 হতে হয়। এখানে লেখা রয়েছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। আমরা সাধারণত সামারি করার সময় এরকম আমরা যে কোনো একটা সেন্টেন্স লিখতে পারি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কার সম্পর্কে বা কী সম্পর্কে, আমরা এরকম প্রথম লাইনটা ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে লিখেছি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, এই প্যাসেজটি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে, দ্য কন্ট্রিবিউশনস মানে অবদান, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার আত্মত্যাগ, হ্যাভ নাইসলি বিন ডিসক্রাইব, খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অ্যাজ অ্যান আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ বা আফ্রিকান নেতা হিসেবে, ম্যান্ডেলা প্লেড এ গ্রেট রোল, ম্যান্ডেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন এস্টাবলিশিং দ্য রাইটস অফ দ্য ব্ল্যাক পিপল, অর্থাৎ কালো লোকেদের অধিকার প্রতিষ্ঠায়। হি ম্যানেজ টু ব্রেক দ্য ওয়াল বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, তিনি সাদা এবং কালোদের মধ্যে যে বিভেদ সেটা ভেঙে দেন। ফর দিসের জন্য হি হ্যাড টু স্পেন্ড অ্যাবাউট 27 ইয়ার্স ইন প্রিজন, এই জন্য তাকে প্রায় তার জীবনের 27 বছর জেলে কাটতে হয়। হাউএভার হিজ পার্সোনালিটি, যা হোক তার ব্যক্তিত্ব, অ্যান্ড স্ট্রং উইল, তার দৃঢ় ইচ্ছা, হেল্প হিম, তাকে সাহায্য করে, টু গেট দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বমঞ্চে সমর্থন পেতে। হি বিকেম অ্যান আইকন অফ পিস, তিনি শান্তির প্রতীক হয়ে যান। টু দ্য পিপল, অর্থাৎ জনগণের জন্য বা লোকের জন্য, সে সকল লোকের জন্য। অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সমগ্র দুনিয়ায়। হি ওন নোবেল প্রাইজ, তিনি নোবেল পদক লাভ করেন। হি অলসো ওন দ্য হার্টস অফ মিলিয়ন্স অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তিনি লক্ষ লক্ষ লোকের হৃদয়ও জয় করে নেন। এটা হচ্ছে সামারি, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এখন আমরা এই প্যাসেজটার কিছু ব্যাকগ্রাউন্ড ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্যাসেজ, পিকচার অফ স্লেভারি, এখানে দাসত্বের ছবি আমরা দিয়েছি। যদি এই ছবিগুলো হচ্ছে অ্যালিগোরিক্যাল বা সিম্বলিক, এখানে আসলে এগুলো রিয়েল পিকচার না, তবে এখানে আমরা এই ছবিগুলোর মাধ্যমে এখানে দাসদেরকে তাদের সাথে যে রুড আচরণ করা এবং তাদেরকে নিয়ে বিক্রি করা হচ্ছে, এখানে মারধর করা হচ্ছে, এরকম একটা ছবি দেওয়া রয়েছে প্রথম ছবিতে। দ্বিতীয় ছবিতেও এটাও একটা সিম্বলিক ছবি। এখানে দেখা যাচ্ছে যে কিছু কালো লোকেদেরকে এখানে পেটানো হচ্ছে এবং তাদেরকে গলার সাথে চেন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। 3 নম্বর ছবিতে আমরা দেখব যে এখানে এটাও সিম্বলিক একটা ছবি, যে এখানে বিচার হচ্ছে খুব সম্ভবত কালোদের, এবং তাদেরকে টর্চার করা হচ্ছে। এখানে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তাদের হাতে বিচার হচ্ছে, একজনকে শেকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আসলেও মানে বর্ণবাদের রেসিজম বা অ্যাপার্থিড বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে। 4 নম্বর ছবিতে এখানে দেখা যাচ্ছে যে একটি লোক এখানে কালো একজনকে প্রহার করছে, এবং এখানে বর্ণবাদের বিষয়টা আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপর দেখা যাচ্ছে যে দুজন মহিলাকে বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে। এটাও একটা বর্ণবাদের যে
যে সমাজের বর্ণবাদের বা কালো এবং সাদাদের মধ্যে যে বিভেদ, সেই বিষয়টা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। এরপরে ছবিতে দেখা যাচ্ছে যে একদল নিগ্রো লোকেদেরকে সম্ভবত জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ধরে বেঁধে দাসদাসী হিসেবে। এরপরে ছবি রয়েছে এখানে, এই ছবিটাও দেখে রিয়েল মনে হচ্ছে, কিন্তু আমরা এই ছবিটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। এখানে কিছু নিগ্রোদেরকে, কালো দাস, তাদেরকে গলায় চেন বেঁধে রাখা হয়েছে এবং তাদের এভাবেই টর্চার করা হতো আগে। এখানে কিছু রিয়েল পিকচার আছে, অর্থাৎ বাস্তব ছবি রয়েছে। এখানে দেখা যাচ্ছে নেলসন ম্যান্ডেলা এবং নেলসন ম্যান্ডেলা অ্যান্ড এফ.ডব্লিউ. ডে ক্লার্ক। এই পাশে ডান পাশে মনে হচ্ছে এফ.ডব্লিউ. ডে ক্লার্ক এবং নেলসন ম্যান্ডেলা। এরপরে আমরা দেখব এখানে রোবেন আইল্যান্ড, এখানে যেই দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে বন্দি করে রাখা হয়েছিল, ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। এই যেখানে রোবেন আইল্যান্ড প্রিজন, এটা এই প্রিজনের আরেকটা ছবি এখানে রয়েছে। এই যে এই প্রিজন, পাশ থেকে ছবিটা দেখা যাচ্ছে, এটাও রোবেন আইল্যান্ড প্রিজন। এখানে নেলসন ম্যান্ডেলাকে বন্দি করে রাখা হয়েছিল প্রায় 27 বছর, প্রায় 30 বছর। রোবেন আইল্যান্ড দ্বীপটা হচ্ছে এরকম, অর্থাৎ এই দ্বীপের মাঝেই আসলে একটা কারাগারে নেলসন ম্যান্ডেলাকে বন্দি করে রাখা হয়েছিল। অর্থাৎ এখানে কমিউনিকেশন একেবারে খুব কঠিন, কারণ চারদিক দিয়ে সমুদ্র। এখানে নেলসন ম্যান্ডেলা প্রায় 3 দশক 27 বছর তিনি বন্দী ছিলেন। এরপরে এখানে রয়েছে হচ্ছে ন্যাডিন গর্ডিমার, সাউথ আফ্রিকান যে লেখিকা, একজন মহিলা, তার ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। ন্যাডিন গর্ডিমার উক্তির এখানে রয়েছে, খুবই বিখ্যাত উক্তি। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। অর্থাৎ তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, আমাদের সময়ের কেন্দ্রে রয়েছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকায়, অ্যান্ড ইয়োর্স এবং আপনার সাথে, হোয়ার এভার ইউ আর, অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন। ন্যাডিন গর্ডিমার এই উক্তি এখানে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে আরও কিছু ছবি। ম্যান্ডেলাস ইনাগুরেশন স্পিচ ইন 1994 অ্যাজ প্রেসিডেন্ট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যখন 1994 সালে স্বাগত বক্তব্য বা ইনাগুরেশন উদ্বোধনী বক্তব্য দেন প্রেসিডেন্ট হিসেবে, তখন সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে নেলসন ম্যান্ডেলা উইনিং নোবেল প্রাইজ ইন 1993, 1993 সালে নেলসন ম্যান্ডেলার নোবেল পদকে ভূষিত হওয়ার ছবি। এরপরে আমরা দেখতে পাবো হচ্ছে নেলসন ম্যান্ডেলার ডেথ, অর্থাৎ দ্য ডেথ অফ নেলসন ম্যান্ডেলা। তিনি মারা গিয়েছিলেন 2013 সালের 5 ডিসেম্বর। এখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। তো এই ছিল নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসলে প্যাসেজ। আশা করি তোমাদেরকে প্যাসেজ সম্পর্কে বুঝাতে পেরেছি। তো সবাইকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো টপিক নিয়ে এবং অন্য একটা প্যাসেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe.